ম্যাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়েটিং রুমে যারা আছে আমি তাদেরকে একটু অ্যাডমিট করে দিচ্ছি, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। সবাই সবার সামনে বই রাখো, খাতা রাখো। ওয়ালাইকুম আসসালাম। বই, খাতা, কলম সবকিছু নিয়ে রেডি হয়ে যাও ক্লাসের জন্য। তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা কোথায় পড়া শেষ করেছিলাম? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ বলতে পারবে কোথায় ক্লাস শেষ হয়েছিল? দেখি কার মনে আছে। মধ্যপদলোপী সমাস পড়তেছিলাম। মধ্যপদলোপী কোন সমাস সেটা? তৎপুরুষ সমাস। হ্যাঁ, তৎপুরুষ সমাস। মধ্যপদলোপী তৎপুরুষ সমাস আমরা এই পর্যন্ত পড়েছিলাম। গুড। সবাই বাসায় পড়েছো সমাসগুলো, যেগুলো আমরা মানে এই পর্যন্ত পড়েছি? আচ্ছা, সমাস আমাদের আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সবাই জয়েন করুক, আমরা একটু আমাদের ক্লাসটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছো? জি জি মিস। ঠিক আছে। আমরা এর আগে শেষ করেছিলাম এই যে নং তৎপুরুষ সমাস পর্যন্ত। আজকে আমরা পড়ব উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, সবগুলোই মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু উপপদ তৎপুরুষটা একটু বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা একটু যত্ন করে বোঝার ব্যাপার আছে। এখানে সংজ্ঞায় দেখো, সংজ্ঞা না, যে নামটা সমাসের, সে নামটায় বলা হয়েছে উপপদ তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস তো আমরা জানি, কি হলে তৎপুরুষ সমাস বলা হয়। উপপদ কাকে বলে এটা এখন আমাদের দেখতে হবে। উপপদ কাকে বলে কেউ কি বলতে পারো? কেউ জানো? মনে আছে? আচ্ছা, আমি বলে দিই। উপপদ হচ্ছে কোনো শব্দকে বিশ্লেষণ করলে, দাঁড়াও একটু অ্যাডমিট করে নেই, সবাই এখনো শেষ হয়নি আসা, একটু অপেক্ষা করো। আচ্ছা, আমরা ছিলাম উপপদ তৎপুরুষ সমাসে। উপপদ কাকে বলে সেটা আমরা দেখব। যদি একটি শব্দকে বিশ্লেষণ করলে প্রথমে একটি পদ পাওয়া যায়, তারপরে থাকে একটি ধাতু এবং শেষে একটি প্রত্যয় যুক্ত হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথম যে পদটি পাব সেই পদটিকে বলবো উপপদ। যেমন একটি সংজ্ঞা দেই, একটি উদাহরণ দেই। উদাহরণ হচ্ছে বর্ণচোরা। বর্ণচোরা না, ধামা ধরা। তো ধামা ধরা এই শব্দটিকে ভাঙলে আমরা কি পাবো? প্রথমে পাবো ধামা, তারপরে পাবো ধর, এটি একটি ধাতু, তারপরে পাবো একটি প্রত্যয় আ,
ধামা ধরা। এখানে ধামা শব্দটি হচ্ছে উপপদ, কারণ এই শব্দটির পরে আছে একটি ধাতু এবং তারপরে আছে একটি প্রত্যয়। সুতরাং প্রথম যে শব্দটি আমরা বলেছিলাম যে যদি একটি শব্দকে বিশ্লেষণ করলে প্রথমে একটি পদ থাকবে, তারপর একটি ধাতু থাকবে এবং তারপর একটি প্রত্যয় থাকবে। এইরকম যদি হয় তাহলে সেই শব্দটির যে প্রথম পদ সেই পদটি হবে উপপদ। এখানে ধামা ধরা বিশ্লেষণ করেও আমরা তাই দেখছি। প্রথমে পাচ্ছি একটি পদ ধামা, তারপরে পাচ্ছি একটি ধাতু ধর, তারপরে পাচ্ছি একটি প্রত্যয় আ। এভাবে গঠিত হচ্ছে ধামা ধরা। তাই ধামা শব্দটি পদটি হচ্ছে উপপদ। আর কৃদন্ত পদ কাকে বলে? ধাতুকে কাজ করা যে শব্দ দ্বারা বোঝায় সেটি হচ্ছে কৃদন্ত পদ বা ধাতু। একই কথা, কৃদন্ত পদ আর ধাতু একই জিনিস। এখন আমরা দেখব উপপদ তো আমরা পেয়ে গেলাম। এখন উপপদ তৎপুরুষ সমাস কোনটি? যে সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদ বলতে আমরা একটু আগেই জানলাম যে কি বোঝায়। কাজ, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে কৃদন্ত পদ। অর্থাৎ উপপদের সঙ্গে যদি কৃদন্ত পদের সমাস হয় তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। যেমন বর্ণচোরা, এখানে বর্ণ হচ্ছে উপপদ। চোরা শব্দটিকে ভাঙলে আমরা পাচ্ছি চুর। চুর হচ্ছে একটি ধাতু, তার সঙ্গে যুক্ত হচ্ছে প্রত্যয় আ। চুর যোগ আ, এই দুটো মিলে হচ্ছে চোরা। বর্ণ উপপদ, বর্ণ চোরা, এইভাবে গঠিত হচ্ছে বর্ণচোরা শব্দটি এবং এটি উপপদ তৎপুরুষ সমাস। সেভাবে গঠিত হয়েছে আরো কিছু শব্দ, যেমন ছেলে ধরা, পকেট মার, পঙ্কজ। কেউ কি আমাকে বলতে পারবে ছেলে ধরা এই শব্দটিতে উপপদ কোনটি? ছেলে ধরা শব্দটিতে উপপদ কোনটি কেউ বলতে পারবে? মিস, ছেলে। ছেলে, ভেরি গুড। কে বললো? সাদিয়া আক্তার। জি মিস। ভেরি গুড, এই তো বুঝে গিয়েছো তোমরা। এখানে ছেলে হচ্ছে উপপদ আর ধাতু হচ্ছে ধর, প্রত্যয় হচ্ছে আ। এইভাবে গঠিত হচ্ছে ছেলে ধরা। তেমনি পকেট মারে, যে পকেট মার, এটিও উপপদ তৎপুরুষ সমাস। এখানে উপপদ হচ্ছে পকেট। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবারে আমরা যাচ্ছি অলুক তৎপুরুষ সমাসে। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন তেলে ভাজা সমান সমান তেলে ভাজা। এখানে প্রথম মানে পূর্বপদটিতে এ বিভক্তি আছে, তেলে। সমস্ত পদেও এই এ বিভক্তিটা রয়ে গেছে, লুপ্ত হয়নি। তেমনি গরুর গাড়ি সমান সমান গরুর গাড়ি। এখানে ষষ্ঠী বিভক্তি আছে র। ব্যাস বাক্যেও দেখতে পাচ্ছি পূর্বপদে রয়েছে, সমস্ত পদেও সেটি লুপ্ত হয়নি, অলুক তৎপুরুষ। মাটির মানুষ, এখানেও ষষ্ঠী বিভক্তি লুপ্ত হয়নি। এই গেল আমাদের তৎপুরুষ সমাস। এই দুটো বাকি ছিল গত ক্লাস থেকে। আজকে আমরা এরপর আমাদের সমাসের যে শেষ প্রকারটি রয়েছে কর্মধারয় সমাস, সেটি আলোচনা করব। কর্মধারয় সমাস কাকে বলে? পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ ও বিশেষ্য পদে কিংবা বিশেষ্য ও বিশেষণ পদে মিলে যে সমাস হয় এবং যাতে পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। অর্থাৎ আমরা সূত্রের মতো যদি মনে রাখি যে বিশেষণ প্লাস বিশেষ্য এভাবে গঠিত হবে, অথবা বিশেষ্য প্লাস বিশেষণ এইভাবে গঠিত হবে এবং গুরুত্ব পাবে পরপদের অর্থ, তাহলে আমরা বলবো কর্মধারয় সমাস। যেমন উদাহরণ দেখি, খাস যে মহল সমান সমান খাস মহল। এখন আমরা দেখি সূত্রের সাথে এটা মিলছে কিনা, আমাদের যে সংজ্ঞা তার সাথে উদাহরণটা মিলছে কিনা। খাস, এটি হচ্ছে একটি বিশেষণ, মহল হচ্ছে একটি বিশেষ্য, অর্থাৎ বিশেষণ প্লাস বিশেষ্য এইভাবে গঠিত হয়েছে এবং অর্থ প্রাধান্য পাচ্ছে কোনটি? মহল।
খাসমহল একটি মহলকে বোঝাচ্ছে। মহলের গুরুত্বটা প্রধান, অর্থাৎ পরপদের অর্থ প্রধান। সুতরাং সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে খাসমহল একটি কর্মধারয় সমাসের উদাহরণ। কর্মধারয় সমাস হতে হলে বিশেষণ প্লাস বিশেষ্য অথবা বিশেষ্য প্লাস বিশেষণ এইভাবে গঠিত হবে এবং অবশ্যই পরপদের অর্থ প্রধান হবে, তাহলেই আমরা বলবো কর্মধারয় সমাস। এখানে দেখলাম খাসমহল, এরকম আরো উদাহরণ আছে, যেমন কালো যে পেঁচা, কালো পেঁচা। এখানে কালো বিশেষণ, পেঁচা বিশেষ্য এবং অর্থপ্রধান পরপদের, অর্থাৎ একটি পেঁচাকে বোঝাচ্ছে। লাল যে ফুল, লাল ফুল, লাল একটি বিশেষণ এবং তারপরে আছে বিশেষ্য, বোঝাচ্ছে পরপদের অর্থকে, একটি ফুলকে বোঝাচ্ছে। এবারে আমরা যাব কর্মধারয় সমাস কিভাবে, মানে কি কি প্রকার আছে সেটা আমরা দেখব। যেমন প্রথমে আছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদটি লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এর আগেও আমরা মধ্যপদলোপী কি জিনিস সেটা আমরা কিভাবে, কি বিষয় সেটা আমরা জেনেছি। এখানেও তাই, ব্যাসবাক্য থেকে মধ্যপদটি লুপ্ত হয়ে যাবে, তাহলে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লুপ্ত হয়ে যায় বা লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন পল মিশ্রিত যে অন্ন, পলান্ন। এখানে দেখো পল হচ্ছে, একটু দাঁড়াও, একটু জয়েন করিয়ে দেই। আচ্ছা, পল অর্থ হচ্ছে মাংস। পল মিশ্রিত যে অন্ন, পলান্ন, অর্থাৎ মাংস মিশ্রিত যে খাবার সেটি হচ্ছে পলান্ন। এখানে মিশ্রিত যে সব পদটি রয়েছে ব্যাসবাক্যে সেটি লুপ্ত হয়ে গেল, পল আর অন্ন মিলে হয়ে গেল পলান্ন, অর্থাৎ এটি মধ্যপদলোপী কর্মধারয়। তেমনি স্বর্ণের মতো উজ্জ্বল যে অক্ষর, স্বর্ণাক্ষর। এখানে সমস্ত পদে দেখো স্বর্ণ আছে, অক্ষর আছে, দুয়ে মিলে হয়েছে স্বর্ণাক্ষর, কিন্তু উজ্জ্বল এই পদটি লুপ্ত হয়ে গেছে। সেরকমই আরেকটি হচ্ছে ছায়া প্রধান যে তরু, ছায়া তরু। এখানে ছায়া আছে, তরু আছে, মধ্যের একটি পদ প্রধান, এই প্রধান পদটি লুপ্ত হয়ে গেছে, তাই পলান্ন, স্বর্ণাক্ষর, ছায়া তরু এই সবগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে আমরা দেখব উপমান কর্মধারয় সমাস কি। এই সমাসটি আলোচনার পূর্বে দু একটি বিষয় তোমাদের জানতে হবে, সেটা আমরা এখন আলোচনা করি। উপমান এবং উপমিত কর্মধারয় সমাস সম্পর্কে জানতে হলে কয়েকটি বিষয় তোমাদের জানতে হবে। যেমন যার সাথে কোনো কিছুর তুলনা করা হয় তাকে উপমান বলে, যার তুলনা করা হয় তাকে উপমিত বা উপমেয় বলে। একটু ক্লিয়ার করি বিষয়টা। যেমন আমরা মানে এরকম কথা বলি, প্রায় তুলনা দিয়ে কথা বলে থাকি। যেমন যদি বলি মেয়েটি চাঁদের মতো সুন্দর, এখানে তোমরা বলো যে দুটো বিষয় আছে, একজনের তুলনা করা হচ্ছে অন্য একটি বস্তুর সাথে। এখানে তুলনা করা হচ্ছে কার সাথে? চাঁদের সাথে। সুন্দর, মেয়েটা সুন্দর, কার মতো সুন্দর? চাঁদের মতো সুন্দর। এখানে চাঁদ হচ্ছে উপমান, কারণ চাঁদের সাথে তুলনা করা হয়েছে, আর তুলনা করা হয়েছে একটি মেয়ের। যার তুলনা করা হবে তাকে বলা হয় উপমিত বা উপমেয়। সুতরাং মেয়েটি হচ্ছে এখানে উপমিত বা উপমেয়। এই পর্যন্ত কি তোমরা বুঝেছো? আমাকে একটু বলো, না হলে কিন্তু সামনের সমাসটা বুঝবে না। জি ম্যাম। আচ্ছা, একজন বলেছে জি ম্যাম, তাহলে মিস আবার একটু জি বলুন। মিস। আবার ওকে। উপমান এবং উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে আমরা তুলনা দেখতে পাই, এবং উপমান এবং উপমিত এই দুটো বিষয় সেখানে জড়িত থাকে। আমরা যদি বলি যে মেয়েটি চাঁদের মতো সুন্দর, এখানে কার সাথে মেয়েটির তুলনা করা হয়েছে? যে একটু বোঝাতে বলছিলে সে আসো, আনমিউট হয়ে আমার সাথে একটু কথা বলো। তুমি বলো মিস চাঁদের সাথে। চাঁদের সাথে তুলনা করা হয়েছে।
তো সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যার সাথে কিছুর তুলনা করা হয় তাকে বলে উপমান। তাহলে এই ক্ষেত্রে উপমান কে হবে? মিস চাঁদ। চাঁদ, ভেরি গুড। আর তুলনা করা হয়েছে কাকে? মেয়েটিকে তুলনা করা হচ্ছে। তাহলে জি, এখানে মেয়েটি কি হবে? মেয়েটিকে আমরা কি বলবো? উপমান। না, উপমিত। সরি, উপমিত। উপমিত। হ্যাঁ হ্যাঁ, উপমিত বা উপমেয় দুটো শব্দই মনে রাখতে হবে। উপমিত বা আচ্ছা। উপমেয়। ঠিক আছে, জি মিস। এবার কি ক্লিয়ার হয়েছে? জি মিস, এখন ক্লিয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উপমান এবং উপমেয় এই দুইয়ের মাঝে যে সাধারণ গুণ বা প্রকৃতি বা বৈশিষ্ট্যের জন্য পরস্পরের মধ্যে তুলনা করা হয় তাকে বলে সাধারণ ধর্ম। যেমন একটু আগে আমরা বললাম মেয়েটি চাঁদের মতো সুন্দর। এখানে চাঁদের সাথে মেয়েটির কোন বিষয়ে তুলনা করা হয়েছে? সৌন্দর্য। সৌন্দর্যের ক্ষেত্রে তুলনা করা হয়েছে। এখানে চাঁদের মতো বুদ্ধিমান কিন্তু বলা হয়নি, বলা হয়েছে সৌন্দর্যের বিষয়টি তুলনা করা হয়েছে, সৌন্দর্যের দিকটি। অর্থাৎ এই যেই বিষয়, যেই সাধারণ গুণ বা সাধারণ বৈশিষ্ট্যর জন্য তুলনাটা আসে, তুলনাটা করা হয়ে থাকে, সেই গুণ প্রকৃতি বা বৈশিষ্ট্যকে আমরা বলবো সাধারণ ধর্ম। এখন আরেকটা উদাহরণে যাই। সিঁদুরের মতো রাঙা যে মেঘ, সিঁদুর রাঙা মেঘ। এখানে একজন আমাকে একটু বলো, এই সিঁদুর রাঙা মেঘ এখানে উপমান কে? কেউ বলতে পারবে উপমান কে? মিস সিঁদুর। ভেরি গুড, ভেরি গুড। তাসিন বললো, তাই তো? আর সাদিয়া আক্তার, ভেরি গুড। সিঁদুর হচ্ছে উপমান। আর উপমিত কে বা উপমেয়? মিস মেঘ। মিস মেঘ। মেঘ, ভেরি গুড। আর সাধারণ ধর্ম কোনটা? রাঙা। রাঙা, ভেরি গুড। এই তো তোমরা বুঝে গিয়েছো। অর্থাৎ এই যে সিঁদুর রাঙা মেঘ, আমি আরেকবার তোমাদের বলে দিই, একটি উপমান থাকবে, একটি উপমেয় থাকবে। উপমান হচ্ছে যার সাথে তুলনা করা হয়, উপমিত বা উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়। আর যে বিষয় বা যে গুণ বা যে বৈশিষ্ট্যের জন্য তুলনা করা হয় তাকে আমরা বলি সাধারণ ধর্ম। এই কারণে সিঁদুর হচ্ছে উপমান, মেঘ হচ্ছে উপমিত বা উপমেয়, আর রাঙা হচ্ছে সাধারণ ধর্ম। এইবারে আমরা যাচ্ছি আমাদের আমি একটু অ্যাডমিট করে দেই। এখন আমরা দেখব যে আমরা তো বিষয়গুলো জানলাম, উপমান কাকে বলে, উপমিত কাকে বলে। এখন আমরা আসল বিষয়টি জানবো যে উপমান কর্মধারয় সমাস কাকে বলে। উপমাবাচক বিশেষ্য পদের সাথে যখন সাধারণ ধর্মবাচক বিশেষণ পদের সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। এখানে মনে রাখবে, উপমান কর্মধারয় সমাসে উপমিত বা উপমেয় পদের কোনো উল্লেখ থাকে না। সবাই খাতায় লিখে রাখতে পারো এই বিষয়টিতে। তোমরা বলতে আমি বোঝাচ্ছি যে স্টুডেন্টরা অনেক ভুল করো। তোমরা বোঝো ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত গুলিয়ে ফেলো কোনটা উপমিত কর্মধারয় সমাস, কোনটা উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস হচ্ছে এখানে সাধারণ ধর্মবাচক বিশেষণ পদের সমাস হবে। অর্থাৎ এখানে সাধারণ ধর্মের একটি উল্লেখ থাকবে এবং এখানে উপমিত বা উপমেয় পদের উল্লেখ থাকবে না। কি থাকবে এখানে? সাধারণ ধর্মটির উল্লেখ থাকবে এবং উল্লেখ থাকবে না উপমিত বা উপমেয় পদের। বুঝতে পেরেছো কি থাকবে আর কি থাকবে না? মেয়েরা, তোমরা কি বুঝতে পেরেছো? একজন বলো কি থাকবে? এই উপমান কর্মধারয় সমাসে কি থাকবে? সাধারণ ধর্ম থাকবে। গুড, সাধারণ ধর্ম থাকবে। আর কি থাকবে না? উপমান আর উপমিত। উপমান, উপমিত কর্মধারা থাকবে। উপমান কর্মধারয় উপমানই থাকবে না? না, উপমিত থাকবে না। উপমিত থাকবে না, গুড। এইভাবে মনে রাখবে যে সমাসটা যেহেতু আমাদের উপমান কর্মধারয়, সুতরাং অবশ্যই উপমান থাকবে আর উপমিত থাকবে না। এইভাবে মনে রাখবে। আর থাকবে সাধারণ ধর্ম।
যেমন একটা উদাহরণ দিয়েছে এখানে, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। অরুণ মানে সূর্য, সূর্যের মতো রাঙা। এখানে উপমান আমরা পাচ্ছি অরুণ, এটি উপমান। সাধারণ ধর্ম হচ্ছে রাঙা, হয়েছে অরুণ রাঙা। অরুণের মতো কে রাঙা সেটা কি বলা হচ্ছে? কার সাথে তুলনা করা হয়েছে এই অরুণকে? উল্লেখ নেই। অর্থাৎ এখানে উপমিত বা উপমেয় পদের কোনো উল্লেখ নেই। অর্থাৎ উপমান আছে, সাধারণ ধর্ম আছে, উপমিত নেই। সুতরাং এটা হবে উপমান কর্মধারয় সমাস। সবাই কি উপমান কর্মধারয় সমাস বুঝেছো? জি মিস। ইয়েস মিস। জি মিস। ওকে, ভেরি গুড। এবার আমরা যাচ্ছি উপমিত কর্মধারয় সমাসে। আচ্ছা, উপমানবাচক পদের সাথে উপমিত পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে এ সমাসে সমস্যমান পদের দুটো পদই বিশেষ্য হয়, কিন্তু উপমানবাচক পরপদটি বিশেষণ বাচকের রূপ লাভ করে। এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। সহজ করে বলি, এটা তো সংজ্ঞাটা পড়লাম। সহজ কথা হচ্ছে এখানে উপমান এবং উপমিত পদের মধ্যে সমাস হবে এবং এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না। উপমান কর্মধারয় সমাসে আমরা পেয়েছি সাধারণ ধর্মের উল্লেখ থাকবে, কিন্তু এর উল্টোটা ঘটবে উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে। অর্থাৎ এখানে সাধারণ ধর্ম থাকবে না, থাকবে উপমান এবং উপমেয় দুটোই। যেমন কর পল্লবের ন্যায়, কর পল্লব। এখানে কর হচ্ছে উপমেয়, করকে তুলনা করা হয়েছে পল্লবের ন্যায়, পল্লবের মতো কর। কর এখানে উপমেয়, কারণ করকে তুলনা করা হয়েছে। তুলনা করা হয়েছে কার সাথে? পল্লবের সাথে। এটা হচ্ছে উপমান সমান সমান কর পল্লব। এখন তোমরা আমাকে বলো, এখানে কর হচ্ছে পল্লবের মতো, খুব ভালো কথা, কিন্তু কোন কারণে এদের মধ্যে তুলনা করা হয়েছে? এরকম কোনো সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য কি এখানে আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না তো, না মিস। পাচ্ছি না। এখানে উপমিত আছে, উপমান আছে, কিন্তু কোনো সাধারণ ধর্ম নেই। সাধারণ ধর্ম না থাকলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস হবে। যাদের বুঝতে একটু মনে হচ্ছে যে ভুলে যেতে পারি বা খুব জটিল লাগছে, জটিলের কিচ্ছু নেই। খাতার মধ্যে টুকটুক করে লেখো যে উপমান কর্মধারয় সমাস, অ্যারো দিয়ে লেখো সাধারণ ধর্ম থাকবে। আর উপমিত কর্মধারয় সমাস, অ্যারো দিয়ে লিখবে সাধারণ ধর্ম থাকবে না। যখন এই সূত্রটা তোমার মনে থাকবে যে সাধারণ ধর্ম কোনটায় থাকে আর কোনটায় থাকে না, তখনই তোমরা বুঝতে পারবে যে কোনটা উপমান কর্মধারয় আর কোনটা উপমিত কর্মধারয়। এখন আমাকে ঝটপট তোমরা বলো যে সাধারণ ধর্মের উল্লেখ থাকলে কোন সমাস হবে? উপমান। ভেরি গুড, উপমান। গুড, উপমান। আর সাধারণ ধর্মের উল্লেখ নেই, কোনটি হবে? উপমিত। 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 উপমিত, ভেরি গুড। আর হচ্ছে আরেকটা জিনিস তো এমনি আমরা বুঝতে পারি আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে, যে উপমিত যে পদটি, সেই উপমিত পদটি আমরা উপমিত কর্মধারয় পাবো, উপমান কর্মধারয় পাবো না। ওকে? জি ম্যাম। আচ্ছা, খুব সহজ। আরো দু একটা উদাহরণ দেখি, যেমন বাহুলতার ন্যায় বাহুলতা। এখানে বাহু হচ্ছে উপমিত, লতা হচ্ছে উপমান, হয়েছে বাহুলতা। এখন এখানে বাহুকে যে লতার সাথে তুলনা করলো, এখানে কেন তুলনা করলো? বাহুটা কি লতার মতো দেখতে সবুজ রঙের, নাকি বাহুটা লতার মতো একটু কোমল, নাকি বাহুটা লতার মতো অন্য কিছু? কিচ্ছু জানি না, কিচ্ছু বোঝা যাচ্ছে না এখান থেকে। অর্থাৎ সাধারণ ধর্ম নেই। মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র। মুখ চন্দ্রের ন্যায় কেন? সুন্দর বলে, নাকি মুখটা চাঁদ যেরকম একদম গোল বৃত্তের মতো, মুখটাও একদম গোল বৃত্তের মতো সেরকম, নাকি চাঁদটা দেখতে সাদা মুখটাও দেখতে সাদা? কিচ্ছু আমরা সাধারণ ধর্ম বুঝতে পারছি না। ফুলের ন্যায় কুমারী, ফুলকুমারী। কেন ফুল কুমারীর মতো? বোঝা যাচ্ছে না। সুতরাং আমরা দেখলাম যে এই ব্যাসবাক্যগুলো থেকে, এই সমাস থেকে আমরা কোনো সাধারণ ধর্মের উল্লেখ এখানে পাচ্ছি না। সাধারণ ধর্মের উল্লেখ নেই এবং উপমিত এবং উপমান দুটোই আছে, অর্থাৎ এটি হবে উপমিত কর্মধারয় সমাস। এই পর্যন্ত সবাই ক্লিয়ার?
জি ম্যাম। জি মিস। ওকে, এইবারে আমরা যাব সবশেষ যে প্রকার, সেটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস খুব সহজ। সেটি হলো উপমান এবং উপমেয়কে অভিন্ন কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এতক্ষণ আমরা আলোচনা করেছি যে একটি সাধারণ ধর্ম থাকবে, যেমন অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। এখানে আমরা দেখেছি যে অরুণের সাথে মানে অরুণের একটা ধর্ম, সে যে রাঙা হয় সেটা বোঝাচ্ছে, অরুণের মতো বোঝাচ্ছে। কিন্তু এই রূপক কর্মধারয় সমাসে আমরা মতো মনে করব না, যে একটার মতো আরেকটা এরকম মনে করব না। আমরা মনে করব দুটোই এক, উপমান এবং উপমেয় অভিন্ন, অর্থাৎ দুটোই এক রকম, দুটোই এক, এইভাবে কল্পনা করে নিলে সেটাকে আমরা বলি রূপক কর্মধারয় সমাস। যেমন প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, অর্থাৎ পাখিটা প্রাণটা আমার পাখির মতো, মানে পাখি এবং প্রাণ দুটো একই, একই বস্তু। এখানে কোনো পার্থক্য নেই, কোনো সাধারণ ধর্ম না। এখানে উপমান এবং উপমেয় দুটো জিনিসই এক হয়ে যায়। আমরা অভিন্ন মনে করি, একই জিনিস মনে করি। সেক্ষেত্রে আমরা বলবো যে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে সাধারণত ব্যাস বাক্যে রূপ এই পদটি আমরা পাই, যেমন জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি ইত্যাদি। এই হচ্ছে রূপক কর্মধারয়। খুবই সহজ, যে উপমান এবং উপমেয়কে অভিন্ন কল্পনা করলে, একদম একই রকম মনে করলে, সেক্ষেত্রে আমরা বলবো এটি রূপক কর্মধারয় সমাস। কর্মধারয় এই গেল রূপক কর্মধারয় সমাস, এটুকুই। আর কর্মধারয় সমাস কয়েকটি প্রকারের হয়ে থাকে। এখানে দু একটি উদাহরণ দেয়া আছে যেগুলো একটু এক্সেপশনাল, ব্যতিক্রম। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, তাই তোমরা একটু জেনে রাখবে। যেমন দুটি বিশেষণ পদের মিলনে একটি বিশেষ্য, এভাবে কর্মধারয় সমাস হয়। যেমন শান্তশিষ্ট, চালাক চতুর, হৃষ্টপুষ্ট, এরকম। আবার দুটি বিশেষ্য পদে একই ব্যক্তিকে বা বস্তুকে বোঝায়, যেমন যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর। এখানে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, তিনি দাদা এবং তিনি ঠাকুর। সেরকম মৌলভী সাহেব, দেবর্ষী, রাজর্ষি, নরদেবতা ইত্যাদি। আরেকটি আছে যে কর্মধারয় সমাসের পূর্ব পদে মহৎ বা মহান শব্দ থাকলে সমস্ত পদে গিয়ে সেটি মহা হয়, এবং পরপদে যদি রাজা থাকে সমস্ত পদে গিয়ে রাজ হয়। যেমন মহান যে রাজা, মহারাজ, মহান হয়ে গেল মহা, রাজা হয়ে গেল রাজ। সেরকম মহৎ যে অরণ্য, সেটা হয়ে যাবে মহৎ, হয়ে যাবে মহা, মহারণ্য। মহান যে নবী, মহানবী। আরেকটি বিষয় হচ্ছে পূর্বপদে সুন্দর স্থলে সু এবং কুৎসিত এর স্থলে কু বা কদ ব্যবহৃত হয়। যেমন সুন্দর যে নিয়ম, সুনিয়ম, সুন্দরের স্থলে সু বসলো। কুৎসিত আকার, কদাকার, কুৎসিতের জায়গায় কু বা কদ দুটোই হয়। কু যে আচার, কদাচার, আবারও কু থেকে কদ হয়েছে। কুৎসিত যে কথা, কুকথা, এখানে কুৎসিতের স্থলে কু বসেছে। এই কয়েকটা হচ্ছে আমাদের একটু গুরুত্বপূর্ণ এই কর্মধারয় সমাসের ক্ষেত্রে। তো মেয়েরা, তোমরা কর্মধারয় সমাস বুঝতে পারলে? যেটুকু আমরা আলোচনা করলাম সবাই কি বুঝেছি? জি মিস। আচ্ছা, খুব ভালো যে তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের সমাসের আলোচনা আজকে শেষ হলো। আমরা খুব মানে অনেকগুলো ক্লাস ধরে আমরা আলোচনা করেছি, অল্প অল্প করে পড়েছি, কিন্তু ভালোভাবে পড়ার চেষ্টা করেছি। আজ আমরা শেষ করতে পারলাম আমাদের সমাস। এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রশ্ন আসে না এমন কোনো বছর নেই। তো আমি আশা করব তোমরা সবাই সমাস বাসায় প্র্যাকটিস করবে, ভুলে যেন না যাও যা আমরা আলোচনা করেছি। আর এখন যেহেতু সমাসটা আমাদের আলোচনা শেষ হয়ে গেল, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বাড়ির কাজ একটু দেব। তার আগে আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। অ্যাটেন্ডেন্স তোমরা অবশ্যই মুখে বলবে। ম্যাম আরেকটু অংশ ছিল। কি ছিল? নিপাতনে সিদ্ধ, নিত্য সমাস, আদি সমাস। হ্যাঁ, ওগুলো হচ্ছে যেটাকে আমরা বলতে পারি যে খুচরো, মানে প্রধান যে সমাসের 6 প্রকার সেটা আমরা শেষ করেছি, তাই তো? এরকম
আছে, প্রাদি সমাস আছে, তারপর নিত্য সমাস আছে, সেগুলো আমরা পড়ব। কিন্তু আমি বলেছি যে সমাসের যে মূল 6টি প্রকার সেগুলো আমরা আজকে শেষ করলাম। এখন আমাদের ইয়েটা কোথায়, অ্যাটেন্ডেন্স আমরা দেব। আমি নাম ডাকবো, রোলটা ডাকবো, তোমরা আমাকে প্রেজেন্ট দেবে। প্রথমে ডাকবো আমি হিউম্যানিটিজ। হিউম্যানিটিজের 201 না, হিউম্যানিটিজ কত থেকে শুরু? 101। হ্যাঁ, যার রোল ডাকবো প্রেজেন্ট দিবে। 101, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। Yes, miss. কে বললে? 100? তুমি কত? 8. 108, 109, 110, 111, 112, 113, 114, 115, Yes, miss. 116, 117, 118, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129। আচ্ছা, 131 থেকে 140 কারা আছো? ম্যাম 139। Miss 137. ওকে, আর কেউ? 141 থেকে 150। মিস 148। Miss মিস 150। ওকে, 151 থেকে 160। মিস 150। 150 দিয়েছি। এরপরে 151 থেকে 160। 155। 155 আর 160। 157, ঠিক আছে। 161 থেকে 170। 161 থেকে 170। 171 থেকে 180। মিস আমাদের তো তোমাদের শেষ কত? ম্যাম আমাদের তো 160 পর্যন্ত। হ্যাঁ মিস আচ্ছা, 160 পর্যন্ত শেষ। ওকে ওকে, ঠিক আছে। মিস তাহলে আমার 115 দিয়েছেন। 115 দিয়েছি। বিজনেস স্টাডিজ 156। ওকে, আচ্ছা, এবার বিজনেস দেখছি। কেউ লিভ নিবে না, কারণ আমি বাড়ির কাজ দেব। বিজনেস থেকে বলো। মিস 151 না ক্লাস করতেছিল, ওয়াইফাইটা ইয়া হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, তো বলছি একটু প্রেজেন্ট দিয়ে দিতে আপনাকে। ওকে, আমার সাথে এতক্ষণ যোগাযোগ ছিল। করতে বলবে মেসেঞ্জারে, ঠিক আছে, গ্রুপে, আচ্ছা ম্যাম। আমাদের গ্রুপে। আচ্ছা, বিজনেস 201, 201 থেকে 210। মিস 208। 208, ম্যাম 205। ওকে। Ma'am 214. ম্যাম 205। 205 দিয়েছি। এরপর 214. 207। শুনতে পাচ্ছি না। 205 এর পর 207. 207 আর মিস 209। 209। এবারে 211 থেকে 20। Ma'am 211. ওকে, ম্যাম 218। ম্যাম 215। ম্যাম 212। 212, 215 আর 214. 214, 218 আর নেই। 216. 216, 221 থেকে 230। ম্যাম 225। 225, Miss 229। 227. দাঁড়াও, 227, 229 আর কেউ? 225, 227, 229 আর কেউ আছো? নেই।
31 থেকে 40। ম্যাম 231। 231। আর কেউ নেই। 241 থেকে 250। বিজনেসের মিস আর লাস্ট নেই। এই তো লাস্ট রোল এটুকুই। 235। 235। ওকে, এবারে সায়েন্স। জি মিস, অ্যাকচুয়ালি ম্যাম আমি ভিডিও অন করে ফেলছিলাম ভুলে, তাই। ভিডিও তো অনটাই করার কথা ছিল, এটা তো ভুল না। আচ্ছা, সায়েন্স। সায়েন্সে 301 থেকে 310। মিস 301। ওকে, আর কেউ? মিস 305। 300, 306 305, 306 আর 302 আছো? জি মিস 302 আছে। ওকে, মিস 303। 303, 311 থেকে 20। 316 316 আর নেই। 321 থেকে 330। 325, 325, 331 থেকে 40। ম্যাম 334। ওকে, 341 থেকে 50। ম্যাম 48 48, 350 350, 351 থেকে 60। মিস 358। ওকে, 361 থেকে 70। মিস 367 367 মিস শুনেছি। 364 মিস 300। 365। ওকে, আর কেউ? 371 থেকে 80। মিস 77 74 মিস। 74। আচ্ছা, 381 থেকে 90। মিস 385। 385, 391। 81 ওকে, 381, 391 থেকে 400। মিস 393। ওকে, 399 একজন বললে 393, আরেকজন 399। জি মিস। আচ্ছা, 401 থেকে 410। 411 থেকে 20। মিস 411। 411। আর কেউ? মিস 407। 407। জি মিস। আচ্ছা, আর কেউ? তোমাদের কি 420 পরে রোল আছে? 420 পর? না মিস আর নেই। আর নেই। ঠিক আছে, তাহলে সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ির কাজটা একটু বলি। বাড়ির কাজ হচ্ছে, তোমরা প্রথমত সমাস যে অংশগুলো আমরা পড়লাম সেগুলো তো পড়বেই, আর বোর্ডের যতগুলো উদাহরণ আছে, মানে বোর্ডে এসেছে এই পর্যন্ত যতগুলো সমাস, সবগুলো খাতা সুন্দর করে লিখবে। কিভাবে লিখবে? যেমন প্রথমে হেডিং দিবে দ্বন্দ্ব সমাস, দিয়ে দ্বন্দ্ব সমাস তোমাদের বইতে বা টেস্ট পেপারে যতগুলো তোমরা বোর্ডে পাবে সবগুলো লিখবে, একদম ব্যাস বাক্য, সমস্ত পদ পুরোটা লিখবে। এইভাবে দ্বন্দ্ব সমাস শেষ করবে। তারপর দ্বিগু, অব্যয়ীভাব, এভাবে একটা একটা করে সমাস ধরবে, ধরে একদম গ্রুপ ওয়াইজ লিখবে যে এই সমাসে বোর্ডে এতগুলো সমাস এসেছিল, এই সমাসের এতগুলো বোর্ডে মিস এসেছিল। অফসেট পেপারে লিখলে হবে? কোনো বাধ্যবাধকতা নেই যে অফসেট পেপার বা কিছু। খুচরো কাগজে লিখবে না, বাড়ির কাজের খাতায় লিখবে যাতে হারিয়ে না যায়। বোর্ড